বলো রে বলো রে বলো রে। মাথা বেঁচে রেখে দেবো। ভুলে গেছে শুধু দেবে যে দেবে। আবার ঠাম্মিকে নিয়ে কৌটো শুদ্ধ ঢেলে দাও। নমস্কার, আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। একেবারে দেখে বুঝতেই পারছো কিসের ব্লগ এটা। তো মৃত্যু কিন্তু যে বয়সেই হোক না কেন, মৃত্যু সর্বক্ষণে কিন্তু খুবই দুঃখজনক। তো আজকে আর 5টা দিনের মধ্যেই কিন্তু সকালটা শুরু হয়েছিল একেবারে ব্রাইট সানরাইজ দিয়ে, আর আমাদেরও দিনটা কাজকর্মের মধ্যেই শুরু হয়েছিল। সকালবেলা আমার সঙ্গী এই ভাঙাচোরা আমার ওই স্কুটিটা নিয়ে একেবারে অফিস বেরোনোর আগে বাজারটুকু সেরে ফেলছি। তোমরা জানোই আমরা নতুন নতুন শিফট হয়েছি, ছেলে ঘুমোচ্ছে, নিজের ফ্রেশন আপ হওয়ার কাজ করছে, আর আমি চটজলদি করে ওই স্কুটি করেই যেটুকু বাজার সম্ভব, একটু গ্রসারি, একটু বাজারপত্র আর মাছ না নিয়ে ডিম নিয়েছি। সেটা যে কী ভালো হয়েছে তোমরা বুঝতে পারবে পরে ব্লগটা আগে দেখতে দেখতে। বিকজ এই দেখো, আমরা তো এখন কিছুই জানি না, নিজের মতো নিজেদের ডেলির কাজকর্ম করছি, সাথে একটু ফলও নিয়ে নিলাম, অগ্নিবেশের জন্য একটু ব্রেডও নিয়ে নিলাম, সব রকম জিনিসপত্র নিয়ে একেবারে ক্যামেরা করার একেবারে মানে অবকাশ পাচ্ছি না, এত জিনিসপত্র। যা হোক করে ঘরে এসছি, আর এসে চটজলদি একেবারে রান্না চাপিয়ে দিয়েছি। বিকজ গৌতম তো আবার জানো একটু দেরি হলেই খেতে চাইবে না। প্রেশার কুকারে একদম অরুর ডাল সিটি মেরে একটুখানি ওই ডাল ভাজাভুজি করে দিচ্ছি আর কি, যাতে একটু খেয়ে দিয়ে অফিস যেতে পারে। বাড়িঘরদের তো যাচ্ছে তাই অবস্থা, এখনও কার্টেন পর্যন্ত লাগানো হয়নি, এই চাদরগুলো দিয়েই কাজ চলছে। রড কিনতে হবে তো। জাস্ট গৌতম খেয়ে দিয়ে বেরিয়েছে, গাড়ি করে অফিসের দোরগড়ায় পৌঁছেছে, আর শ্বশুরমশাইয়ের ফোন। ঠাকুমা, আমার ঠাকুমা শাশুড়ি তোমরা অনেকবারই দেখেছো আমার ব্লগে, তিনি কিন্তু একেবারে পরলোক গমন করেছেন। তো ওনার বয়স কিন্তু প্রচুর হয়েছিল, মানে আমার শ্বশুরমশাই রিটায়ার হয়েছেন 10 বছর ঊর্ধ্বে হয়ে গেছে। বাট তোমাদের যেটা বললাম, মানে আমাদের প্রিয় মানুষগুলোকে আর দেখতে পারবো না আস্তে আস্তে করে, মানে সবাই একদম স্বর্গে চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। তাদেরকে আর কোনোদিন মানে চোখের দেখা দেখতে পারবো না, তাদের স্পর্শ পাবো না, তাদের আদর পাবো না, সেইগুলো ভাবলেই যেন বুকটা কেঁপে ওঠে। 2 বছর আগে তোমরা জানোই আমি আমার দাদু ঠাকুমাকে হারিয়েছিলাম, আর এখন গৌতমের দাদু আছেন, বাট ঠাকুমাকে আজকে হারালো। গৌতম তো একেবারে ঠাকুমার বড্ড প্রিয়, আর ও ঠাকুমাকে খুব বেশি, দাদুর থেকেও কিন্তু প্রচুর বেশি ভালোবাসে। তাই একেবারে চোখে জল ছলছলে নিয়ে অফিসের দোরগাড়া থেকে বাড়ি ফিরেছে। আমাকে ফোনে জানিয়ে রেখেছিল, অনেকটা গুছিয়ে গাছিয়ে নিয়ে রেখেছিলাম, তাও গোছানোর তো আর শেষ নেই। বাচ্চাটাকে যখন নিয়ে যাচ্ছি, কয়েকটা জামা কাপড় কতক্ষণ থাকতে হবে না থাকতে হবে, তো যাই হোক সব কিছুই গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি। আর অগ্নিবেশের কলেজে মাদুলিটা ছিল, সেটাও একেবারে কৃষ্ণজির পায়ের কাছে দিয়ে দিলাম। আমাদের তো এখনও ঠাকুর ঘর পর্যন্ত সেট হয়নি, তো ওই কৃষ্ণ ঠাকুরকেই অগ্নিবেশ আদর করে খেতে দেয় দুবেলা, তো তার পায়ের কাছেই মাদুলিগুলো খুলে, আর তো ঠাকুর ছুঁতে পাবো না। এখন দেখো যেটুকু মনে পড়েছে এই মুহূর্তে, যেটুকু মাথা ঠান্ডা করে মনে করতে পেরেছি, মেট কথা অগ্নিবেশ
অগ্নিবেশের এসেনশিয়ালসগুলো, বিকজ অগ্নিবেশ প্রচণ্ড ঘামে আর ওর বাবার একটু, আমার শ্বশুরমশাইয়ের একটু ঠান্ডা জল খাওয়ার অভ্যেস আছে। দেশের বাড়িতে তো আর ফ্রিজ নেই, তাই একটু ঠান্ডা কয়েকটা কুলারে জল ভরে নিয়ে এখন উদ্দেশ্য হলো গ্রামের বাড়িতে একেবারে পাড়ি দিলাম। তো অগ্নিবেশ এখানে একেবারে বুঝে উঠতে পারছে না পাপা কেন এখানে ওরকমভাবে ফিরেছে। ঘুম থেকে উঠেই পাপাকে তো কোনো সময় ওরকমভাবে দেখে না, ও জানে পাপা মানেই আমার সাথে মস্তি করবে, দুজনে মিলে দু ভাইয়ের মতো বদমাশি করব, ইয়ার্কি ফাজলামি করব। পাপাকে ওরকমভাবে দেখে যখন আমার কাছ থেকে শুনলো পাপার ঠাম্মি মারা গেছে, মানে ওইটুকু ছেলে পাপাকে যে কিভাবে কনসোল করছিল, একদম বুদ্ধি করে কি বলবো তোমাকে। বাবাকে আবার হাসির কথা বলছিল, আমি আবার বলছি পাপাকে অত বকাস না, পাপার মন মেজাজ ভালো না। তখন আবার বলছে না মাম্মাম, আমি পাপাকে ইচ্ছা করেই হাসির কথাগুলো বলছি যাতে পাপা একটু হাসে, মনটা ভালো হয়। তো যাই হোক, আমরা এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। অনেকটাই জার্নি তোমরা বুঝতে পারছো। অগ্নিবেশকে সকালে উঠিয়েই ও প্রণাম করে নিল, স্নানটাও করানোর অবকাশ পায়নি। একটু জল আর বিস্কিট খাইয়ে, একটু ব্রেড বাটার খাইয়ে একেবারে নিয়ে চলে এসেছি। আর এখন অনেকটা পথ চলে এসেছি, একটু মাজা কিনে দিয়েছি ওকে আর একটা মাঞ্চ। এখন আমরা খুঁজছি হলো প্রায় সিঙ্গুরের কাছাকাছি চলে এসেছি, কোথাও পাচ্ছি না হলো ফুলের দোকান। এই ভর দুপুরবেলা সত্যি ফুলের অপশন পাওয়া খুব মুশকিল। তো গৌতম একটা ছোটোখাটো দোকান খুলি এখনও ফুলের মালা তৈরি করাচ্ছে। এখানে নিজেও একটু মাখা সন্দেশ কিনে রেখেছে, আর ওখানে দাদুটা যে বসে আছে দেখছো তাকেও একটু মাখা সন্দেশ কিনে নিয়েছে। তাই জন্যই না আমার গৌতমকে একটু বেশি ভালো লাগে। ও বাড়ির কাজ করুক না করুক, ও নিজের দায়িত্ব কর্তব্য সবার প্রতি পালন চেষ্টা করে যতটুকু করার। আর বাইরের দিকটা দেখো, একেবারে কিন্তু চারিদিকটা কাশ ফুলে ভরে গেছে। বাট এবারের কাশ ফুলে জানো সেরকম আর মানে সেরকম পুজো আসবো সেই ভাবটা পাচ্ছি না। তোমরা সবাই জানোই যে এই অভয়ের কাণ্ডটার পরে আমাদের কারোরই পুজো মনোভাব ছিল না। তারপরে আমাদের তো দেখতেই পাচ্ছ একেবারে হঠাৎ ট্রান্সফার, তার উপরে আবার এই দুঃসংবাদ। ঠাকুমা একেবারে আমরা একদিকে কিন্তু খুশি, বিকজ এই বয়সে বেডরিডেন হয়ে পড়ে থাকা সেটা কিন্তু সত্যিই খুব দুঃখজনক। যে মানুষগুলোকে আমরা এত অ্যাক্টিভভাবে দেখেছি, চারিপাশে আমাদের ঘুরে বেরিয়েছে, আমাদের যত্ন নিয়েছে, মানে এত এরকম তাদেরকে ওরকম বেডরিডেন অবস্থায় দেখা যায় কতটা কষ্টকর, সেটা তাদের জন্যও যেরকম কষ্টকর আমাদের জন্যও কিন্তু কষ্টকর। একদিকে মনে হচ্ছে যে হ্যাঁ ঠাকুমাকে খুব একটা কষ্ট পেতে হলো না। সকালে একটুখানি ওয়াশরুম যাবে বলছিল, দিয়ে মানে একটুখানি ধরে তাকে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে, বাথরুমটা করেই কিন্তু প্রাণটা বেরিয়ে গেছে। তো এখানে চলে এসেছি গ্রামের বাড়ি। তা একেবারে সবাই দেখতেই পাচ্ছ চারিদিকে। আমার শ্বশুর শাশুড়ি মারাও এই জাস্ট পৌঁছেছে। শ্বশুরমশাইয়ের গাড়িটা দেখালাম তোমাদের, ওখানে কিন্তু ফেসে গেছে একেবারে কাদার মধ্যে। আজ তো আর তার মন নেই, ওখানেই গাড়ি ফেলে ছুটেছে মায়ের কাছে। আমরাও চলে এসেছি এখানে। আর আস্তে আস্তে আমার শ্বশুরমশাই তো একটাই ছেলে, আর আমার পিসি শাশুড়িরা আছে, আমার নিজের পিসি শাশুড়ি আর আমার মানে শ্বশুরমশাইয়ের কাকার মেয়েরা মিলিয়ে পাঁচজনেরই কিন্তু একই জায়গায় বিয়ে হয়েছে। তো সবাই মিলে একটা গাড়ি করে একবারে চলে এসছে দেখো। আর পুরো একদম সবাই মিলে কান্নায় ভেঙে পড়েছে। ঠাকুমাকে তো কারোর সেবা যত্ন তেমন একটা করতে হয়নি, নিজেই এরকম যে ভুগেছে, মেয়েরা করেছে, সবাই মিলে সেবা যত্ন করেছে। তো কাউকেই তেমন সুযোগ দেয়নি, একেবারে হাঁটতে চলতেই বলতে পারো, হাঁটতে চলতেই ওনারা চলে গেলেন। আর পাশে যিনি বসে আছেন হলুদ কাপড় পরে, তিনি কিন্তু হলো দাদু। তো দাদু এখন কতটা বুঝতে পারছে আমি জানি না, দাদু কিন্তু এমনিতে খুব অ্যাক্টিভ, হাঁটা চলা সব কিছু করে, বাট এই হিট অফ দ্য মোমেন্টে কতটা বুঝতে পারছে। পরে হয়তো সবাই চলে যাওয়ার পর তাকে একাকৃত্ব গ্রাস করবে। দুজনে সঙ্গীর মতো থাকতো সর্বক্ষণ, তাই না? আমার শ্বশুর শাশুড়ি মারাও তো চন্দননগরে থাকে, তোমরা তো জানোই, আর আমরা তো থাকি যেখানে ট্রান্সফার সেখানে, ওখানে ওনারা থাকতো। তো যাই হোক, দাদু এই মুহূর্তে কিন্তু খুব একটা কিছু মানে খুব একটা যে কেঁদে ফেলছে, নিজের মানে ভেতরে যেটা আছে আটকে সেটাকে প্রকাশ করতে পারছে সেরকমটা নয়। তো ঠাকুমাকে আমরা সবাই মিলে একটু হলুদ লাগিয়ে সুন্দর করে সাবান দিয়ে, উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, স্নান টান করিয়ে দিলাম। লাস্টে গৌতম আর আমার শ্বশুরমশাইও একটু হলুদ মাখিয়ে স্নান করে দিল। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি নিজেই একেবারে একদম আলাদা করে রেখে পিসি শাশুড়িদের কাছে বলে গেছিলো যাতে উনি যখন মারা যাবেন এটাতে দিয়েই ওনাকে সুন্দর করে সাজানো হয়। আর শাড়িটা হলো গৌতমের দেওয়া, আমি পছন্দ করে কিনেছি হয়তো, কিন্তু গৌতমও সঙ্গে ছিল। আর নাতি তো তার বড্ড প্রিয়, তাই নাতির দেওয়া শাড়ি পরেই তিনি কিন্তু লাস্ট যাত্রা যেতে চান। ঠাকুমার মাথায় স্মৃতি ভর্তি সিঁদুর দাদুকে দিয়ে পরিয়ে দেওয়া হলো, সবাই আমরা সিঁদুর পরিয়ে দিলাম। সেই সিঁদুরই মাথায় দিয়ে এই বললাম যে যেন ঠাকুমার মতো
মতোই ভরা সংসার রেখে সবাইকে রেখে এক মাথা সিঁদুর দিয়ে যেন পরলোক ভ্রমণ করতে পারি। ও অগ্নিবেশও এখন একটু একটু মালা পরিয়ে দিচ্ছে, একটু একটু বুঝতে পারছে যে বাবার ঠাম্মি মানে ওর বম্মা আর কোনো দিন ফিরবে না। এত ভালোবাসতো, এত আগলে রাখতো, সত্যি কথা বলতে মানে গৌতম কি খাবে না খাবে, অগ্নিবেশ কি খাবে না খাবে, এমনকি আমি কি খাবো না খাবো, এতটা বয়স অবস্থায়ও কিন্তু আমরা ওদের আশার থাকলেই সব খেয়াল থাকতো, সবাইকে দিয়ে রান্না করিয়ে একেবারে তোড় জোর করে রেখে দিত। এখন তো আর রান্না করতে পারেন না, বাট সবাইকে আমাদের পাশে বসিয়ে খাওয়াতো। কিছুদিন আগে অবধিও আমাদের রেঁধে বেড়ে খাইয়ে গেছে, আমি বিয়ের পর দেখেছি। তো এখানে নাম গান শুরু হয়ে গেছে এই হরি মন্দিরের এখানটাই। দাদু এখন বসে আছে, ঠাকুমাও কিন্তু রোজ সন্ধেবেলা আমাদের এই হরিসভার এখানটা নাম কীর্তন হয়, আমাদেরই জায়গার মধ্যে পাড়ার লোকেরা সব আসে টাসে, তো এখানে কিন্তু সময় কাটাতো। আর এখন দেখো তার শেষ যাত্রাও কিন্তু এখান দিয়েই পাড়ি দেবে। তো দেখো এখন যেসব লাস্ট মোমেন্টের কাজকর্মগুলো হচ্ছে সেগুলো হচ্ছে। জানি এই সময় খুব একটা, অনেকেই বলবে অনেকটা কি ভিডিও করা যে খুব একটা যে বাঞ্ছনীয় সেরকমটা নয়, বাট ভাবলাম কিছুটা এরকম ভিডিও যদি তুলে রাখি, এটাও তো আমাদের সারা জীবনের, বলো না, সারা জীবনের আমরা যেমন শুভ মুহূর্তগুলো রেখে দিই, এইসব মুহূর্তগুলোও তো আমাদের পরের জেনারেশনরা কি আমরাই হয়তো পরে খুলে খুলে দেখব, আর তখন এই স্মৃতিগুলো রিকল করব। অগ্নিবেশ এদিকে নিজের মতো একবার এই মাঠে, একবার এই পুকুরের ধারে, সব দিকে নিজে নিজে চলছে। ড্রাইভার দাদা একটু একটু সামলে আনছে। তো যাই হোক, ওকেও চোখে চোখে রাখতে হবে, চারিদিকে পুকুর, খোলামেলা জায়গা, এতটা তো খোলামেলা জায়গা পায় না, এদিক সেদিক চলে যাচ্ছে, আবার কয়েকটা বন্ধুও পাঠিয়েছে। ওই জন্যই তো বোধহয় বলে ছোট মানুষ। এদিকে বুঝছে বম্মা চলে গেছে, আর কোনোদিন ফিরবে না, বাবাকে কনসোলও করছে, আবার নিজে এদিকে ওদিকে দুষ্টুমিও একটু আতি খুঁটিনাটি করে যাচ্ছে। তো ঠাকুমা বলে গেছিলো তাকে ত্রিবেণী নিয়ে যেতে, এখন সেই সদূর ত্রিবেণীর জন্য পাড়ি দেবে গৌতম, শ্বশুরমশাই সবাই, আর আমরা মেয়েরা বাড়িতে থেকে যাব। তো যাই হোক, ঠাকুমা চলে গেল, একেবারে শেষবারের মতো আমরা প্রণাম সেরে নিলাম। সত্যি এই মুহূর্তগুলো না এখন বুঝতে পারছি না, মানে এখন বিশ্বাস করতেই যেন অনেকটা সময় লেগে যাচ্ছে। মনে হচ্ছে এই 11 বছর পর আমি এসেছিলাম, আমাকে বরণ করে নিয়েছিল, কত আদর কত যত্ন, নিজের হাতে না আমার একটা শাড়িও কিনে দিয়েছিল, আমার এখনও আছে শাড়িটা, খুব যত্নের করে রেখে দিয়েছি শাড়িটা। অগ্নিবেশের অন্নপ্রাশন হলো, তখনও সেই দূর থেকে এসে একেবারে ওকে আগলে নিয়ে বসে থাকা। তার আগে অগ্নিবেশ যখন হয়েছিল হসপিটালে যেতে পারিনি বলে কত দুঃখ। আমি যখন বাবার বাড়ি ছিলাম ওখানে নিজে দুটো ঠাকুমা, এই ঠাকুমা আর গৌতমের কাকিমা, সেও কিন্তু আমাদের বড্ড ভালোবাসে। আমার যেমন দুটো ঠাকুমার মধ্যে মিল, আমার এই ঠাকুমা শাশুড়ির মধ্যেও কিন্তু খুব মিল, আর দুজনেই কিন্তু আমাদের গৌতমকে, অগ্নিবেশকে, সবাইকে খুব খুব ভালোবাসে। তো এই সব মুহূর্তগুলোই এখন যেন মনে করতে করতে দিন কেটে যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না যে আর এনাদেরকে দেখতে পাবো না। পুজোর সময় দশমী কাদের করতে আসবো, যখনই বাড়ি ফিরবো, চন্দননগর আসবো, গৌতম প্রতিবার টানে টানে বলতো দেশের বাড়ি যাব। আস্তে আস্তে টানগুলো সব মুছে যাচ্ছে, বলো কার টানেই বা আসবো। তো চলো, ওরা পাড়িয়ে দিয়ে দিল ত্রিবেণীর জন্য, আর এদিকে অগ্নিবেশকে নিয়ে চলে এসে আগে একটু স্নান করিয়ে দিলাম। ও তো সেই সকালবেলা একটু ব্রেড বাটার খেয়ে আর একটু গাড়িতে ওই যা চকলেট খেয়েছিল, একটু ব্রেড বাটার খাইয়ে এখন একটু ফল কেটে দিচ্ছি। একটু ফল খেয়ে আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, আর গৌতম হয়তো ওখান থেকেই ডিরেক্ট চলে আসবে হলো আমাদের বাড়ি। তো যাই হোক, অগ্নিবেশ কিন্তু বাজে মধ্যেই এই যে দাদুকে ছাড়ছে না, দাদুকে একটু আগলে লাগছে, আর অন্যবারের থেকে একটু যেন বেশি যত্ন করছে। কোনোভাবে বুঝতে পেরে গেছে যে সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু এই মানুষটারই হয়ে গেল, তার সঙ্গিনী, জীবন সঙ্গিনী চলে গেল। আমরা তো যে যার কাজে, মানে নিমেষের মধ্যে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বো। ইচ্ছা আছে দাদুকে কাজ টাজ মিটিয়ে কদিন আমার কাছে নিয়ে গিয়ে রাখার, ঠিকভাবে আগে কাজ টাজ মিঠুক। তো আমরা তো দুজন পাড়ি দিয়ে দিলাম একেবারে সন্ধে নামতে। দেখো একেবারে বাড়ির উদ্দেশ্যে যাব, আগে আমার বাবার বাড়ি একটু যাব, দিয়ে ওখান থেকে গাড়ির চাবিটা দিয়ে রাখার কথা, বিকজ আমার ভাই হয়তো যেতে যাবে হলো গৌতমকে আনতে। তো যাই হোক, এখনও তো ঠিক ঠিকানা নেই। ত্রিবেণী থেকে গৌতম আমাকে যেমন ইনস্ট্রাকশনটা দেবে তেমনভাবেই চলবে, আর খুব রাত্রির হলে বলেছে আমার ভাইকে আনতে যাওয়ার দরকার নেই, ও নিজেই চলে আসবে। তো চলো, এসছি একটু বাবার বাড়িতে, রাস্তাতেই পরে এখানে মা শুনেই চা চাপিয়ে দিয়েছে, আর অগ্নিবেশের জন্য একটু ম্যাগি করে দিচ্ছে, বিকজ আমাদের তো বাড়ি গিয়ে আর কোনো মানে আগুন জ্বালাতে নেই, যতক্ষণ না দাহ পুরো হয়ে যাবে আমরা আগুন জ্বালাতে পারবো না। তাই অগ্নিবেশকে একটু বেশি করে এখান থেকে ম্যাগি খাইয়ে নিয়ে যাচ্ছি, আর বাপিকে একটু নিরামিষ চপ এনেছে,
আর একটু চা বিস্কিট, আর তো কিছু খেতে পারবো না। এখানে ড্রাইভার দাদাকেও ভাই যাচ্ছে এখন, দিয়ে চলে আসছে। আর আমরাও একটু অগ্নিবেশকে ভালো করে খাইয়ে নিচ্ছি, আমিও একটু সারাদিন পর চা খেয়ে নিচ্ছি। এখন তো আর মানে ভাত টাত কিছু খাওয়া যাবে না, আমাদের অন্য যেগুলো আছে কিছু খাওয়া যাবে না। চা বিস্কিট খেয়ে নিচ্ছি, আবার কখন রাত 1টা 1:30টায় গৌতম যখন বলবে আমাদের যে দাহ হয়ে গেছে, তখন আমরা ভাত চাপাতে পারবো। অগ্নিবেশ এমনিতে খুব একটা ঝামেলা করে না। ওকে যখন জিজ্ঞেস করেছি তুই নিরামিষ 11টা দিন 12টা দিন খেতে পারবি তো, অনায়াসে না ভেবেই বলতে পেরেছে মাম্মা আমি তো পনির মাশরুম খুবই ভালোবাসি, না যখন অন্য কিছু ভালো লাগবে না তুমি আমায় নয় মাশরুম নয় একটু পনির করে দিও। যাক, ছোটোবেলা থেকেই এইগুলো তো শেখাতে হবে বলো, তাই একটু নিরামিষ করে মাকে বললাম আজ আর ডিম দিও না, এই কটা দিন ওকেও ভালোভাবে করে মানাবো। সুন্দর করে সুপি ম্যাগি মা একবারে খাইয়ে দিল, আমারও চুলের জোরটা ছাড়িয়ে দিল, দিয়ে একেবারে হাত কৌটো ভর্তি করে গঙ্গা জল নিয়ে চলে যাচ্ছি। বিকজ গৌতম আর তো দেশের বাড়ি ফিরবে না, তো গৌতমকে একটুখানি ওই যেগুলো করে আর কি, তেতো খাইয়ে একটুখানি আগুন ছুঁয়ে একটু গঙ্গা জল দিয়ে নিয়ে চলে যাচ্ছি। অগ্নিবেশের খুব ইচ্ছা ছিল এই দিদামকে কিংবা মামাকে কাউকে সঙ্গী করে নিয়ে যাওয়া, সেটা যখন হয়নি আমার ছোটোবেলাকার একটা অ্যালবাম সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সেটা দেখতে দেখতেই পুরো একেবারে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এলাম। দেখো মানে এই যে আধ ঘন্টার জন্য বাড়ি গেলাম, তার মধ্যেই মা যতটা পারবে করে করে দিল, চুলটা আঁচড়ে দিল, ছেলের সব কিছু করে দিল। মায়েরা বোধহয় এরকমই হয়। আমার ঠাকুমা শাশুড়িও ঠিক এরকম ছিলেন। শাশুড়ি যে উনি সম্পর্কে আমার ঠাকুমা শাশুড়ি সেটা কখনো বুঝতে দিতেন না, একেবারে যতটা পারতেন করে করে দিতেন। আর অগ্নিবেশকে তো একেবারে বুকের কাছে করে রাখতেন। তো দেখো দেখতে দেখতে চলে এলাম একেবারে বাড়িতে। গৌতম তো কখন আসবে তার ঠিক ঠিকানা নেই, তো এখন আমরা দুজনেই হয়েছি সঙ্গী। জামা কাপড় যা পরে গেছিলাম ওগুলো তো সব ছেড়ে ফেলতে হয়, সব ছেড়ে বাবার বাড়িতে যেটুকু ছিল সেগুলোই পরে টরে চলে এলাম। অগ্নিবেশও দেখো একেবারে কথা শুনছে না, আমার সাথে সাথে এই ভারী ব্যাগটা ও নাকি এখন বইবে। তো চলো, মা যে জোরটা ছাড়িয়ে দিল, এতটা রিলিফ হলো, মাথাটা যেন হালকা লাগছে সারাদিনের পর। ঘরগুলো তো যেরকম অবস্থায় ছিল একটু গুছিয়ে গাছিয়ে নিই। আর এখন তো রান্না বান্না করার কোনো গল্প নেই, তো মাঝখানটা অগ্নিবেশকে একটু পড়াতে নিয়ে বসেছিলাম। ও তো ঘুমোবে না পাপা না নিয়ে এলে, তো কী বা করবে বলো, লাফালাফি দৌড়োদৌড়ি। আর একটু মিষ্টি একটু পনির আমাদের এখান থেকেই কিনে নিয়েছিলাম, সেই সন্দেশটাই ওকে ততক্ষণ ভাত হতে হতে খাইয়ে দিচ্ছি। ম্যাগিটা বেশ অনেকক্ষণই ছিল, বাট আর কতক্ষণ থাকবে। এখন সেদ্ধ ভাত গৌতম ওখানে বলল ফোন করে যে ওরা নিরামিষ ভাত তরকারি হোটেলে খাচ্ছে, বাড়ি এসে আর খাবে না। তো তাই আমি অগ্নিবেশকে একেবারে খাইয়াতে বসিয়ে নিয়েছি, আর ওর পাতেই আমি একবারে খেয়ে নেবো। কিচ্ছু আর করিনি, ভেবেছিলাম পনির এনেছিলাম, গৌতম খেলে পনির টানির করতাম, বাট ও যেহেতু বলছে খেয়ে আসবে, তো ওই জন্য একদম শুদ্ধ ভাত, ঘি, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ দিয়ে আমরা দুজনে যা হোক করে খেয়ে নিলাম। গৌতমের এখানে আসার টাইম হয়ে গেছে, আমি সব জোগাড়জাত করে রেখেছি। একটু উচ্ছে খেতে হয়, তেতো খেতে হয়, ওকে বলেছিলাম একেবারে নেবেই একটা কোনো গাছকে আলিঙ্গন করে আসতে হয়, সেটাও করে আসতে। আর একটু আগুন ছুঁয়ে দিলাম, আর একটুখানি গুড় খেতে হয়, আখের গুড়, ছোলা, উচ্ছে, সেগুলোও খাইয়ে দিলাম। গৌতম কিন্তু বলেছিল ভাত তরকারি না রাখতে, এতটা রাত হয়ে গেছে প্রায় 2টোর কাছাকাছি। ভাগ্যিস ভাত তরকারিগুলো অল্প করে রেখে দিয়েছিলাম, ওই সেদ্ধ ভাতই ঘি দিয়ে একটু ওকে দিয়ে দিলাম, খেয়েও শান্তি করে একটু সুখ। সারাদিন ওরও তো ধকল গেছে অনেকটাই। আর আমাদের মধ্যে থেকে না মরা বাড়ি থেকে এলে কোনো জিনিস ছোঁয়াছুঁই করতে নেই, তাই সব জিনিস আগে থেকে ছড়িয়ে রেখেছিলাম যাতে ও একেবারে ওয়াশরুমে যেতে হয়। জানো তো ছেলেদের এইসব সেন্সেসগুলো কম, আর আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকি যতই হোক। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই যে মানুষটা একা রয়ে গেল, সেই মানুষটার জন্য অনেক অনেক প্রে করো, সে যেন একেবারে যে কটা দিন আছে সুস্থভাবে আমাদের সাথে থাকতে পারে। আর যিনি চলে গেলেন পরলোক স্বর্গে গমন করলেন, তাঁর আত্মার যেন অনেক অনেক শান্তি পায়। আর আমরা সবাই যেন ভালো থাকতে পারি আর সবাইকে ভালো রাখতে পারি, এই নোটেই কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর কারোর ভালো না করতে পারো, ক্ষতি করো না, এইটুকু এই নোটেই কিন্তু আমি আজকের ব্লগটা শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো চলো, টিল দেন এখানেই আমি শেষ করছি। আর তোমরা যে আমাকে সাপোর্ট করছো, আমি এই সময় একেবারে রেগুলার ব্লগ দিতে পারছি না, তাও দিলে তোমরা দেখছো, তার জন্য কিন্তু আমি সত্যিই তোমাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল।